ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম বদমাস এসএসসি। আমি অমিত স্যার। গত এপিসোডে তোমরা দেখেছো এসএসসি যে এক্সামগুলো হয় তার ফুল স্ট্র্যাটেজি, সেখানকার বাকি সব কিছু, যে কিভাবে এক্সামটা কন্ডাক্ট করা হয়, কয়েকটা ধাপে এক্সাম হয়। আজ কিন্তু আমি সব নিয়ে আসিনি। আজ এসেছি আমি শুধু ম্যাথের পোর্শনটা নিয়ে, অর্থাৎ এসএসসির এক্সামের ম্যাথের স্ট্র্যাটেজি কি হবে। এখন এই ম্যাথের স্ট্র্যাটেজি ঠিক করার আগে আমাদের তো একটু জেনে নিতে হবে যে এসএসসির যে এক্সামগুলো হয় তাতে সেই সব পরীক্ষাতে ম্যাথস কি একই নম্বরের থাকে নাকি আলাদা আলাদা থাকে, একটা ধাপে হয় নাকি দুটো ধাপে হয়। আমরা সবার প্রথমে দেখে নিই যে এসএসসির যে এক্সামগুলো হয় মূলত আমাদের আজকে টার্গেট এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল। এছাড়াও বাকি যে এক্সামগুলো হয় সিপিও, স্টেনো অ্যান্ড জিডি, তা আসলে সবাই হয়তো সেই এক্সামগুলো দেয় না। যেমন যাদের উর্দি দিকে একটু পছন্দ থাকে তারাই ওই এক্সামগুলো, বা যাদের স্টেনো করা থাকে, বিশেষ ডিগ্রিটা নেওয়া থাকে, তারা স্টেনোগ্রাফারের এক্সাম দিতে পারে। ফলে আজকে আমরা আলোচনা করব ওই তিনটি এক্সাম নিয়ে, মূলত সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস নিয়ে। আগে দেখে নিই যে এইসব পরীক্ষাতে ম্যাথসের পোর্শনটার মার্কস কি থাকে। প্রথমেই আমরা চলে আসি এসএসসি সিজিএল। এসএসসি সিজিএল এর দুটো ধাপে পরীক্ষা হয়। তোমরা তো আগেও এপিসোডে দেখেছো যে টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1 এ কি থাকে? টিয়ার 1 এ 25টা কোশ্চেন ম্যাথসের থাকে। প্রতিটা কোশ্চেনের মার্কস 2 নাম্বার করে, অর্থাৎ মোট মার্কস থাকে ম্যাথসের ক্ষেত্রে 50 নাম্বার। আর প্রতি 4টি ভুলের জন্য, অর্থাৎ 0.5 নেগেটিভ মার্কস থাকে সেখানে। 4খানা কোশ্চেন যদি ভুল করো তাহলে একটা সঠিক অ্যান্সার দিয়েছো এরকম নাম্বার তোমাদের বাদ চলে যাবে। এরপরে কি হবে? এরপরে যখন টিয়ার 2 আসবে তখন টিয়ার 2 এর কোশ্চেন কিন্তু একটু বেড়ে যাবে। ম্যাথসের পোর্শনটা 30টা কোশ্চেন থাকবে, আর 30টা কোশ্চেনের মার্কস থাকবে 3 নাম্বার করে এক একটা কোশ্চেনের। টোটাল মার্কস হবে ম্যাথসের 90। আর এখানে কিন্তু আর 1/4 না, এখানে কিন্তু 1/3, অর্থাৎ প্রতি 3টে ভুলের জন্য একটা কোশ্চেন তোমাদের কাটা যাবে, বাদ যাবে, নেগেটিভ হবে। আর এই যে পোর্শনটা টিয়ার 1 এর, এটা কিন্তু আমাদের কোয়ালিফাইং নেচার, তোমরা আগের এপিসোডে দেখেছো। আর আমাদের পুরো ফোকাসটা টিয়ার 2 এর উপরে থাকবে, তার কারণ টিয়ার 2 এর উপরে নির্ভর করবে তোমার সিলেকশন হবে কি হবে না। চলো আমরা আর একটু দেখে নিই এর পরের যে পার্ট, এসএসসি এমটিএস। এমটিএস এ যে কোশ্চেন নাম্বার ম্যাথসের জন্য থাকে 20, আর প্রতিটা কোশ্চেনের জন্য 3 মার্কস করে থাকে, কোনো নেগেটিভ মার্কস থাকে না। এটা একটা কোয়ালিফাইং নেচার। 30% তুলতে পারলেই ম্যাথস আর জিআইতে, ম্যাথস এবং জিআই দুটো মিলে যে 40টা কোশ্চেন থাকে 120, তাতে 30% যদি তুমি তুলতে পারো তাহলেই তোমার কোয়ালিফাইং হবে, এবং পরবর্তী যে আলাদা সাবজেক্টগুলো আছে তার উপরে তোমার প্যানেল নির্ভর করবে। ফলে এখানে ম্যাথসের গুরুত্বটা শুধু কোয়ালিফাইং, এখানে তোমার সিলেকশনের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। এবার চলে আসি এসএসসি সিএইচএসএল। আমাদের কাছে যা এই মুহূর্তে খবর আছে, এসএসসি এখনো ডিক্লেয়ার করেনি। এপ্রিল মাসে নোটিফিকেশন সিএইচএসএল এর আসতে চলেছে 2026-এর, কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আছে তাতে সিএইচএসএল এর ক্ষেত্রেও কিছু রদবদল আসতে চলেছে, এবং সেটা আমরা যা এতদিনের অভিজ্ঞতায় আমাদের মনে হয়েছে তাতে অনেকটা সিজিএল এর মতন হতে চলেছে। অর্থাৎ তার টিয়ার 1 এ আগে যেভাবে ছিল সেই 25টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে 50 নাম্বার, এখানেও 0.5 নেগেটিভ মার্কস থাকবে। আর তার টিয়ার 2 তে গিয়ে যে ম্যাথসের পোর্শনটা থাকবে সেটা 30 মার্কসের হতে চলেছে, এবং 3 নম্বর করে কোশ্চেনের মার্কস। আর এখানেও কিন্তু ওই 1/3 তার হতে চলেছে। এটা কিন্তু আমরা আমাদের এতদিনের অভিজ্ঞতা বা অ্যাজাম্পশন করে বলছি। 4 তারিখ এই এপ্রিল মাসের নোটিফিকেশন হলে তখন কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ তথ্য আসবে, আমরা আরো ডিটেলসে বলতে পারবো। পরে অবশ্যই আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এই সিএইচএসএল এর জন্য। এখন মার্কস ডিস্ট্রিবিউশন তো আমরা জেনে ফেললাম, আর পরে কি হবে তার জন্য তো এখন থেকে বসে থাকলে হবে না, আমাদের প্রস্তুতি তো শুরু করতেই হবে। এই প্রস্তুতি শুরু করার জন্য শুধুমাত্র অনলাইনেই এই প্রস্তুতি সম্পূর্ণ নেওয়া কখনই সম্ভব হয় না। আমাদের অফলাইনেও কিন্তু ব্যাচ রয়েছে, বিভিন্ন ব্রাঞ্চগুলো আমাদের আছে, যে কলকাতা, মেদিনীপুর এবং বর্ধমানে। সেখানে কিন্তু আমাদের এই এসএসসি রিলেটেড ব্যাচগুলোতে আগামী মার্চ মাসের 20 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি, যার উপরে আমাদের আজকে মূল ফোকাসটা, যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে। কারণ এখানকার সিলেবাসটা হিউজ সিলেবাস,
কারণ সেন্ট্রালের এক্সাম অর্থাৎ এসএসসির এক্সামে ম্যাথস বলতে যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বলা থাকে, তাতে কিন্তু শুধুমাত্র আর আমাদের অ্যারিথমেটিক থাকে না। ম্যাথামেটিক্স বলতে আমরা যা বুঝি, অর্থাৎ অ্যারিথমেটিকের সাথে আদার্স যত আর আহ, যে শাখাগুলো রয়েছে ম্যাথসের, সেগুলো নিয়ে আমাদের কোশ্চেনের তৈরি হয়। আমরা আগে দেখে নিই তার সিলেবাসগুলো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সিলেবাসটাকে কয়েকটা পার্টে ভাগ করেছি, একবারে না দিয়ে। প্রথমেই দেখো নাম্বার সিস্টেম। আমরা তো এক কথায় বলে দিই নাম্বার সিস্টেম, কিন্তু নাম্বার সিস্টেম কি শুধু একটা চ্যাপ্টার? না, তার ভেতরে অনেক কিছু থাকে। তো আমরা ধাপে ধাপে নাম্বার সিস্টেম গুলো একবার ফলো করি। হোল নাম্বারস, নাম্বারস নিয়ে যত কিছু আছে, নাম্বারস কাকে বলে, ডিজিট, ইউনিট ডিজিট, তার প্লেস ভ্যালু, এইসব নিয়ে নাম্বারসের যে একদম বেসিক জায়গা, সেখান থেকে প্রশ্ন আসে। তারপরে এইচসিএফ এলসিএম, একে কিন্তু আমরা নাম্বার সিস্টেমের মধ্যেই ফেলবো। লসাগু এবং গসাগু, এখান থেকে বহু প্রশ্ন আসে লসাগু গসাগু নিয়ে। ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, ফ্র্যাকশনাল যে প্রকৃত যে ভগ্নাংশ হয় আর যে দশমিক ভগ্নাংশ হয়, তা নিয়েও বহু কোশ্চেন আসে। এবং এর মধ্যেই এই যে ডেসিমেল ফ্র্যাকশন, এর মধ্যেই কিন্তু পড়ে যাবে পৌনপণিক, এইসব ঘটনাগুলো। আর কি আছে, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, নাম্বারসের মধ্যে যে সম্পর্ক, তা নিয়েও বহুবার কোশ্চেন এসছে। স্কোয়ার রুটস, কিউব রুটস, সিম্পলিফিকেশন, এটা এসএসসির একটা খুব ভালো চ্যাপ্টার। সিম্পলিফিকেশন নিয়ে আমরা যখন চ্যাপ্টারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব তখন তো আসবেই। তাহলে নাম্বার সিস্টেম এসএসসির কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে দুটো কোশ্চেন তো আসেই, ইজিও থেকে একদম টাফ পর্যন্ত কোশ্চেন আসে ওই পরীক্ষার বিভিন্ন বিভিন্ন স্তর অনুযায়ী, অর্থাৎ এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল অনুযায়ী। তাহলে আমরা আসবো, ফোকাস আমরা সব থেকে বেশি কোথায় করব, তার আগে আমরা একটু ওভারঅল সিলেবাসটা একটু গুছিয়ে নিই, একটু দেখে নিই যে কিভাবে সিলেবাস গুলো আমাদের হয়। নাম্বার সিস্টেমের পরেই আমরা যেখানে যাবো তা হচ্ছে একটা বড় পার্ট, যেটা কিনা অ্যারিথমেটিক। বিগত 5-6 বছর আগেও দেখা যেত যে 2/3 কোশ্চেন, অর্থাৎ 25টার মধ্যে অন্তত 15 থেকে 16টা কোশ্চেন আমাদের অ্যারিথমেটিক আসতো। কিন্তু আগামী এই যে গত 2-3 বছর ধরে, বা বলতে পারো যে লকডাউনের ফেজের পর থেকে 21 সাল থেকে, এই সময় থেকে অ্যারিথমেটিকের পোর্শনের উপরে একটু কাটতি পড়েছে। কারণ হায়ার ম্যাথমেটিক্স যে পোর্শনটা আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো একটু বেশি আসছে। তাহলেও এখনো 50%-এর উপরে কোশ্চেন, অর্থাৎ ওই 25টা কোশ্চেন এবং যে 30টা কোশ্চেন যে এক্সামগুলোতে বলছি, প্রতিটা জায়গাতেই এখনো দেখা যায় যে 50%-এর উপরে কিন্তু অ্যারিথমেটিকের উপরে ফোকাস করা হয়। 25টার মধ্যে অন্তত 12 থেকে 13টা কোশ্চেন থাকেই। এখন তাহলে দেখে নিই চ্যাপ্টার গুলো। আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিতের যত রকমের চ্যাপ্টার থাকে মাধ্যমিক লেভেলে যা যা করেছি, সব চ্যাপ্টার কিন্তু এখানে থাকে। দেখো কি বলা আছে, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট। অনেকেই এই পার্সেন্টেজের মধ্যে ডিসকাউন্টটাকে ধরে নেয়, কিন্তু ডিসকাউন্টটা এই প্রফিট অ্যান্ড লসের সাথে রিলেটেড। এক চ্যাপ্টারও থাকে কোনো সময়, আমরা কিন্তু আলাদা আলাদা করব, কারণ ডিসকাউন্ট নিয়ে হিউজ কোশ্চেন আসে। তার ডিটেলসে না জানলে, বেসিক জায়গা থেকে ডিসকাউন্ট সম্বন্ধে না জানলে, শুধু ভাষা ভাষা আমাদের জ্ঞান থেকে যাবে। আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব। এবার চলে আসি আমরা ইন্টারেস্ট, দুটোই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টারের উপরেই নির্ভর করে কোশ্চেনের যে টাফ কোশ্চেন হয়, তা কিন্তু এই দুটো চ্যাপ্টার সিলেকশন করে। এরপরে কি আসছে, পার্টনারশিপ আর মিক্সচার, অ্যালিগেশন, এই চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, আর টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড রেসেস অ্যান্ড গেমসেস। আমরা কিন্তু বলতে পারি এই চ্যাপ্টারগুলোকে এতভাবে সেগ্রিগেট না করে, আমরা যখন আসবো তখন কি করে আমরা শর্ট আউট করবো, দেখবো যে মিল আছে কোন কোন চ্যাপ্টারগুলোতে। আমরা আসবো এরপরেই। চলে আসি অ্যারিথমেটিক সেকশনের পরে যে পোর্শনটা আছে অ্যালজেব্রা বা বীজগণিত। আমাদের রাজ্য স্তরের পরীক্ষাগুলোতে সাধারণত এই বীজগণিত থাকে না, ফলে আমরা অনেকটাই এই বীজগণিতের পোর্শনটাকে অবহেলা করি। ঠিক একইভাবে জ্যামিতির সেকশনটাকেও কিন্তু আমরা তাই করি। কিন্তু সেন্ট্রালের এক্সাম যদি দিতে হয় বস, তাহলে কিন্তু এই যে সেকশনটা আছে, একে কিন্তু অবহেলা করা যাবে না। কেন বলেইছিলাম, অ্যারিথমেটিক 50% থাকে, তো বাকি সব কিছু নিয়েও কিন্তু 50% থাকে। তাহলে এই যে পোর্শনটা অ্যালজেব্রা, তাতে কি হয়, বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস যেগুলো থাকে সেগুলো, সার্চ অ্যান্ড ইন্ডিসেস, আমরা ওই বাংলায় যখন বলি সূচকের অঙ্ক, পাওয়ারের বিভিন্ন ক্যালকুলেশন, যে অনেক অনেক পাওয়ার থাকে যেরকম, সেগুলো দিয়ে যে সূচকের অঙ্কগুলো হয় তা থাকে। লিনিয়ার ইকুয়েশন আর গ্রাফ অফ লিনিয়ার ইকুয়েশন আর কোয়াড্রিক ইকুয়েশন, এগুলো কিন্তু থাকে। লিনিয়ার ইকুয়েশন আর কোয়াড্রিক ইকুয়েশন থাকে আমাদের প্রশ্নে দেখা গেছে একটা থেকে দুটো কোশ্চেন, কোনো কোনো বার একটা, কোনো কোনো বার দুটোও থাকে কিন্তু আমাদের এই কোশ্চেন। আমরা ডিটেলসে আসবো, তার আগে আরেকটু আমরা একবার আমাদের কোথায় কোথায় সেন্টার গুলো আছে একটু দেখে নিই। আমাদের অফলাইন কোচিং সেন্টার আছে কলকাতা হেড অফিস আমাদের,
মেদিনীপুর আমাদের ব্রাঞ্চ অফিস, বর্ধমান এবং অনলাইন সেকশন তো আমাদের আছে। এই যে সেন্টারগুলো আমাদের আছে, এখানে কিন্তু আগামী 20শে মার্চ, এই যে মার্চ মাসের 20 তারিখ থেকেই আমাদের এসএসসি অফলাইন কোচিং শুরু হয়ে যাচ্ছে। এসএসসি রিলেটেড তোমরা যোগাযোগ করে নিতে পারো এই বিস্তারিত এই নাম্বারে 8335035026। এখানে তোমরা জানতে পারবে যে আমরা কি ধরনের কতদিনের মডিউল আমাদের চলবে, কিভাবে আমাদের পড়াশোনা হবে, আর আমাদের আগামী টার্গেট হচ্ছে 26 সালের যে এসএসসির এক্সাম হয়েছে তাতেই। চলো আমরা সিলেবাসটা সম্বন্ধে আর একটু জেনে নিই। জিওমেট্রি, যেটা কিন্তু ভাইটাল সেকশন, কারণ অনেক ক্ষেত্রেই আমরা ছাত্রছাত্রী যারা আছি তারা দীর্ঘদিন ম্যাথ সেকশন থেকে দূরে থাকার পরে, বিশেষ করে যারা আছে আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাদের মাথার মধ্যে এটাই বসে গেছে যে আমাদের অঙ্কের সমস্যার জন্য আমরা এসএসসির পরীক্ষাগুলো দিই না, কারণ দীর্ঘদিন অঙ্ক করেনি মাধ্যমিকের পরে, আর তার জন্যই তারা অঙ্কের প্রতি একটা ভয় আছে। অ্যারিথমেটিকটা তারা উতরে নেয়, কিন্তু এই যে হায়ার ম্যাথামেটিক্স আমরা যেগুলো বলি, যে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এবং অ্যালজেব্রা পোর্শন, এই পোর্শনের ভয়ের জন্যই তারা এই এক্সামটা, যেখানে এই প্রতি বছর এত এত স্টুডেন্টদের তারা গিয়ে সরকারি কর্মচারীতে কনভার্ট হচ্ছে, স্টুডেন্ট থেকে তারা জায়গা দখল করে নিচ্ছে, সেখানে তারা অংশগ্রহণ করতে চায় না, তাদের একটা বিতৃষ্ণা দেখা যায়। আমরা সেখানেই ধরে ধরে এই জিওমেট্রি পোর্শনটাকে বেসিক থেকে দেখব, যাতে আমাদের এই ভয়টা আমরা দূর করতে পারি। আর এই ভয় যদি, এই হায়ার ম্যাথমেটিক্সের জায়গার ভয়টা যদি দূর একবার হয়ে যায়, তোমরা যদি বুঝে ফেলো, কারণ এই পোর্শনটা মুখস্থ করার বিষয় নয়, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমরা সাকসেস পাবো। কি কি থাকে এখানে একটু দেখে নিই। আমরা মাধ্যমিক স্তরে যা সিলেবাস পড়েছি তার উপরেই নির্ভর করে, পার্থক্য শুধু সেখানে আমরা যেরকম ভাবে শুধু সিলেক্টিভ কিছু মুখস্থ করেছি, এখানে কিন্তু তার অ্যাপ্লিকেশন আসবে। তাহলে আমাদের বেসিক শিখতেই হবে ভালো করে। লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস প্রথমেই ধারণা করবো, তারপরে ট্রায়াঙ্গেলস, খুব ইম্পর্টেন্ট জায়গা ট্রায়াঙ্গেলসটা। ট্রায়াঙ্গেলস এর যে সেন্টার গুলো হয় আলোচনায় আসবো। এরপরে সিমিলারিটিস, কংগ্রুয়েন্স, মানে বাংলা যদি আমরা বলি সর্বসম, এবং তারপরে গিয়ে সদৃশ্য কোণী, সেই জায়গাটা। সার্কেল খুব ইম্পর্টেন্ট জায়গা এই ট্রায়াঙ্গেল এবং সার্কেল জিওমেট্রির ক্ষেত্রে, অর্থাৎ জিওমেট্রির ক্ষেত্রে প্রায় 70% জায়গা দখল করে রাখবে কিন্তু ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেল। তার মধ্যে ট্রায়াঙ্গেল সার্কেলের কর্ড, ট্যানজেন্ট, তাদের অ্যাঙ্গেল কি কি ফর্ম করে, তাদের সম্পর্ক কি, এগুলো নিয়ে আমরা জানবো। এবং সার্কেলের সাথে ট্রায়াঙ্গেলের কি রিলেশন আছে, তারা যখন একসাথে একে অপরের মধ্যে জড়িত হয়ে যায়, এরকম ফিগারগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। কোয়াড্রিলেটারাল, চতুর্ভুজ যেগুলো যেগুলো আছে জিওমেট্রির ক্ষেত্রে বলছি, এই পোর্শনটা কিন্তু মেনসুরেশন বা পরিমিতির কোয়াড্রিলেটারাল না, এখানে শুধু অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা হবে সেই জায়গাটা। আর পলিগন মানে বহুভুজ, এই কোয়াড্রিলেটারালকে না বলে আমরা কিন্তু পলিগনও বলতে পারতাম, কারণ পলিগনের মধ্যেই সবকিছু চলে আসে। কিন্তু পলিগনের যে পোর্শনটা থাকে সেখানে যে ধরনের কোশ্চেন থাকে, আর পলিলেটারের যে ধরনের কোশ্চেন থাকে, তার কোশ্চেনের টাইপগুলো একটু আলাদা হয়ে যায়। পলিগনের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ কোশ্চেন থাকে, এর শুধু বাহু আর অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করা হয়, কিন্তু কোয়াড্রিলেটারাল অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়। তা আমরা আসবো আমাদের আমরা জায়গা দিয়ে কোথায় কোথায় আমাদের ফোকাস করবো, আমাদের স্ট্র্যাটেজি কি হবে। আমরা একটু কি করছি, আমরা একটা সিলেবাসটা দেখে নিচ্ছি যে কি আমাদের করতে হবে। এরপরে আমরা কি আসছি, মেনসুরেশন মানে পরিমিতি, এটা একটা বড় জায়গা। 2 থেকে 3খানা কোশ্চেন এখান থেকে আসে, 25 নাম্বার হলে 30 নাম্বারও, কখনো কখনো 3টে কোশ্চেন, কখনো কখনো 2টো কোশ্চেন। এখানে 2D এবং 3D দুটোই থাকবে। দেখো, ট্রায়াঙ্গেল, সার্কেল, এই দুটো পার্ট আমাদের 2Dর মধ্যে পড়ছে, পেরিমিটার এবং এরিয়া। আর যেটা হয়নি, যেটা হচ্ছে কোয়াড্রিলেটারাল। চতুর্ভুজের অনেক সেকশন থাকে, আমাদের কি করবে চতুর্ভুজ, এই চতুর্ভুজ সেকশনটা নিয়েও আমাদের থাকবে, কি থাকবে, রেক্ট্যাঙ্গেল থাকবে, স্কোয়ার থাকবে, রেক্ট্যাঙ্গেল থাকবে, আমাদের কি থাকবে এই পোর্শনটা, আমাদের থাকবে কি ট্রাপিজিয়াম থাকবে, আমাদের রম্বস হবে, আমাদের এই যে 4টে সেকশন, এই কোয়াড্রিলেটারাল পোর্শনটা কিন্তু থাকবে। যেহেতু কোয়াড্রিলেটারাল একবার ওখানে গিয়ে আমরা সিলেবাসে তুলে দিয়েছি, তার জন্য আর এখানে আলাদা বলিনি, তাহলে ওই পোর্শনটা কোয়াড্রিলেটারের আসলে তার মেনসুরেশনের উপর এবং অ্যালজেব্রার উপর, সরি জিওমেট্রির উপর। আর কি আছে, সিলিন্ডার, কোন, স্পেয়ার, প্রিজম, পিরামিড, এই পোর্শনগুলো 3Dর পার্ট। এই পোর্শনটা কি পার্ট না, এই যে পোর্শনটা, এইটা নিয়ে এটা 2Dর পার্ট, মানে 2 ডাইমেনশন পিকচার। আর এই সিলিন্ডার এখান থেকে এই পোর্শনটা আমাদের 3Dর পার্ট। তার মানে এখানে কি কি থাকবে, এই জায়গাতে কিন্তু থাকবে আমাদের এরিয়া, এখানে থাকবে আমাদের ভলিউম, এখানে কিন্তু 3Dর ক্ষেত্রে আমাদের ভলিউম থাকবে,
আমাদের এরিয়াও থাকবে, আর এই পোর্শনটার ক্ষেত্রে আমাদের কিছু হচ্ছে এরিয়া আর পেরিমিটার থাকবে। আর সার্কেলের ক্ষেত্রে বললাম না, সার্কামফারেন্স বলবো। যাই হোক, ব্যাপারটা তো একই। আমরা এরপরে যেটা চলে যাব তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রি। এখান থেকেও দুটো কোশ্চেন থাকে, কোনো বার তিনটে কোশ্চেনও থাকে। এই যে পুরো পোর্শনটাতে, এই পোর্শনটা তিনটে থাকলে জিওমেট্রির ক্ষেত্রে থেকে চাপ কমে, জিওমেট্রিতে তিনটে থাকলে এর ক্ষেত্রে দুটো হয়ে যায়। তাহলে দুটো মিলিয়ে জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রি মিলিয়ে 5খানা কোশ্চেন আসে দেখা যায়। ট্রিগোনোমেট্রি পোর্শনটায় কি আছে? ট্রিগোনোমেট্রিক রেশিও, ওই যে আমরা বলছি সাইন কস ট্যান, বলি না আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যে বলছি এগুলোকে আমরা কি বলছি? ট্রিগোনোমেট্রিক রেশিও, অর্থাৎ কোণানুপাত দিয়ে যেগুলো আছে সেই পোর্শনটা। ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, যে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করা, রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করা, ওই 180 থেকে পাইতে মান দিয়ে যারা। স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোথায়? এই দেখো, এই ট্রায়াঙ্গেল, এটা তো 90 ডিগ্রি, এই দুটোর যোগফল, অর্থাৎ যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগফল যখন 90 ডিগ্রি হয় তাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। তার মানে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে, মানে সাইনের ডিগ্রি পাল্টালে যে কস হয়ে যাচ্ছে, ট্যানের ডিগ্রি পাল্টালে যে কট হয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে যে আলোচনাগুলো থাকে সেগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে পড়ে। আর এই যে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, তার যে পার্টিকুলার কিছু ডিগ্রি বলা আছে, আমরা মাধ্যমিক স্তরে শিখেছি, ওই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, তা দিয়ে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থাকবে। অর্থাৎ এটা কিন্তু এই ট্রিগোনোমেট্রির অ্যাপ্লিকেশন। এই উপরের কোশ্চেনটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক থিওরি, যা দিয়েও বহু প্রশ্ন থাকে। আর একটা কোশ্চেন অন্তত থাকেই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে, যা কিনা ট্রিগোনোমেট্রিক ওই যে থিওরি আছে তার অ্যাপ্লিকেশন নিয়ে। আমরা চ্যাপ্টার ডিটেলসে যখন আলোচনা করবো তখন তো আমরা আসবোই। আর যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এবছর গত 2 বছর ধরে যে সিলেবাস করছে তাতে সেন্ট্রালে যতগুলো এক্সাম হচ্ছে তাতে কিন্তু এই পার্টটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে। স্ট্যাটিস্টিক্স বলছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। আসলে স্ট্যাটিস্টিক্স এর পার্টের মধ্যেই কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন পড়ে। আগে তো ডেটা ইন্টারপ্রিটেশন আসতোই, ওই যে তোমাদের দেখো বার চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, হিস্টোগ্রাম, এইসব, এই যে বার চার্ট, হিস্টোগ্রাম এইভাবে যে থাকে, বার চার্ট এইভাবে যে বার চার্ট গুলো থাকে, এইগুলো কিন্তু আগে থাকতোই, কিন্তু এটাকে কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স বলে বলতো না, ডেটা ইন্টারপ্রিটেশন বলে উল্লেখ করতো। এখন কিন্তু সিলেবাসে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন, অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সেরই একটা পার্ট ডেটা ইন্টারপ্রিটেশন। আর কি থাকবে এখানে? মেইন, মিডিয়ান, মোড, এদের রিলেশন, এখান থেকে কি করে করি। আগে গড়ের চ্যাপ্টারে আমাদের যে অ্যাভারেজ চ্যাপ্টার থাকতো সেখানেই শুধু মিনকে নিয়ে আলোচনা করতো, বেশি ফোকাস আমাদের করা হতো না, শুধু মিন মানে গড় নিয়ে আলোচনা হতো। এই স্ট্যাটিস্টিক্স পার্টটাকে ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু মিন, মিডিয়ান, মোড এই তিনটে নিয়ে আলোচনা করতে হবে। এর মানে বুঝতে হবে, এর অ্যাপ্লিকেশন গুলো আমাদের বুঝতে হবে। আমরা এরপরে চলে যাই। এই পোর্শনটা সবার জন্য না, সবার জন্য না কেন বলছি? কারণ যদি সিজিএল এর মতো এক্সাম না হয় তাহলে বাকি এক্সাম গুলোতে কিন্তু দেখাই যায়নি এক্সাম গুলোতে আসে। সিএইচএসএল তো খুব রেয়ার, শিখবো আমরা অবশ্যই, রেয়ার, এমটিএস এ থাকেই না। এই প্রবাবিলিটিটা কখনো কখনো, প্রবাবিলিটি সম্ভাবনা কখনো কখনো সিএইচএসএল এর এক আধবার দিয়েছে, কিন্তু সিজিএল এ কিন্তু এখান থেকে কোশ্চেন আসেই। পারমুটেশন টিয়ার 1 এবং টিয়ার 2, টিয়ার 2 তে তো প্রতিবার নিয়মিতই আসে, আর টিয়ার 1 এ কোনো কোনো সেটে কিন্তু আসবে। কেন একাধিক সেট যে তৈরি হয়, আমরা তো জানি আগের বছর যে 39টা সেটের এক্সাম হয়েছে, তাতে টিয়ার 1 এ। ফলে এত যে হিউজ দিন পরীক্ষা হচ্ছে, কোনো কোনো সেটে কিন্তু মিস করলেও করতে পারে। কারণ আমরা চ্যাপ্টার গুলো একবার ফলো করে দেখেছি, আমরা গুনে দেখবো যে কত চ্যাপ্টার, সব চ্যাপ্টার থেকে 25টা কোশ্চেন তুলতে হলে তাহলে তো আমাদের 50টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়, কোশ্চেন করতে হয়। ফলে তা যেহেতু সম্ভব না, ফলে কখনো কখনো কিন্তু যায়, এরা কিন্তু কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। আর ওই সিএইচএসএল এমটিএস এর জন্য আমরা কিন্তু একে অ্যাভয়েডও করতে পারি। যারা সিজিএল এর দিকে ফোকাস করবে তারা কিন্তু এটা কিন্তু করতেই হবে, এবং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই আমাদের শিখতে হবে। পারমুটেশন, কম্বিনেশন, কারণ প্রবাবিলিটি যদি আমরা শুধু করি সেখানে কিন্তু কম্বিনেশনের একটা পার্ট বিশাল গুরুত্বপূর্ণ। কারণ কম্বিনেশন দিয়ে যদি প্রবাবিলিটি দিয়ে দেয় তখন কিন্তু শুধু প্রবাবিলিটির মানে শিখলে হবে না, ওই কম্বিনেশন ছাড়া একটা একটা ঘটনা নিয়ে ভাবলে হবে না, একাধিক ঘটনাগুলোর মধ্যেও যখন ঘটবে তখন কিন্তু এর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে হবে। এখন আমরা এবার চলে যাব পুরো জায়গাতে ফোকাস আমরা কোথায় করব। ফোকাস বলতে আমরা গুরুত্ব দেবো কোথায়। হতে পারে বেশ কিছু কোশ্চেন, বেশ কিছু চ্যাপ্টার যেখানে প্রতিবার কোশ্চেন আসে না, তাহলে তাতে আমরা কতটা টাইম স্পেন্ড করব, কতটা ডিপে যাব, এটার জন্য দেখো নাম্বার সিস্টেম এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
যে এই পুরো যে নাম্বার সিস্টেম এতগুলো ঘটনা বলা হয়েছে তাতে হয়তো কোনো বার একটা কোশ্চেন, রেয়ার দুটো কোশ্চেন আসে। তা বলে কি আমরা এখান থেকে বেছে নিয়ে যেমন এইচসিএম এলসিএম আর নাম্বার সিস্টেম নিয়ে একটা কি দুটো কোশ্চেন আসে, তাহলে কি আমরা বলবো স্যার এতগুলো একটা কোশ্চেনের জন্য এতগুলো জায়গা কভার করার কি দরকার? দরকার আছে। কারণ নাম্বার সিস্টেমে যদি আমরা ডিপলি ধারণা না নিই তাহলে অন্য যখন অঙ্কগুলো করতে যাব তার যখন ক্যালকুলেশন পোর্শনটা আসবে, কারণ আমরা জানি যখন অ্যারিথমেটিক পোর্শনটা আসবে সেই অ্যারিথমেটিক পোর্শনের দুটো পার্ট হয়, একটা লজিক্যাল পার্ট হয়, একটা ক্যালকুলেশন পার্ট হয়। লজিক্যাল পার্ট কি না, লজিক্যাল পার্টটা হচ্ছে আমরা অঙ্কটা করব কি, এইটা যখন জেনে যাব তারপর আমরা অ্যান্সার কি করে বের করব, যোগ করব, গুণ করব, ভাগ করব, করতে তো আমাদের হবেই। তাহলে তার ক্যালকুলেশন যদি ইজি করতে হয়, দ্রুত করতে হয়, তার জন্য আমাদের নাম্বার সিস্টেমের উপরে ফোকাস দিতে হবে এবং খুব ভালো করে তার প্রতিটা বিষয় বুঝতে হবে। হয়তো এখান থেকে কোশ্চেন আসে একটা, কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কিন্তু বহু বহু গুরুত্বপূর্ণ। যখন আমরা এই সিম্পলিফিকেশন করব তখন দেখুন আমরা অ্যাপ্রক্স ক্যালকুলেশন কি করতে পারি। যখন আমরা এই যে নাম্বার সিস্টেমের যে ইউনিট ডিজিট, নাম্বার সিস্টেমের যখন আমরা ডিভিজিবিলিটি এইগুলো যখন শিখবো সেখান থেকে হয়তো কোনোবার একটা কোশ্চেন আসে, কিন্তু ডিভিজিবিলিটি এবং তার যে ইউনিট ডিজিটের ক্যালকুলেশন এগুলো যখন আমরা ভালো করে বুঝবো, ভালো করে শিখবো, তখন পরবর্তীকালে আমাদের অ্যারিথমেটিকে যখন যাব সেই অ্যারিথমেটিকে যে ক্যালকুলেশন গুলো আসে সেই ক্যালকুলেশনের আমাদের ক্ষেত্রে কিন্তু ইজি হবে। অ্যাপ্রক্সে ক্যালকুলেশন করে আমরা কিন্তু বুঝে যেতে পারবো কি করে অ্যান্সারটা হয়। অর্থাৎ আমাদের যদি লজিক্যাল পার্টটা স্ট্রং থাকে তখন ক্যালকুলেশন পার্টটা আমাদের হয়ে যাবে ইজি, যদি আমরা এই পোর্শনটার উপরে বেশি করে ফোকাস দিই। হয়তো নাম্বারের দিক থেকে এর ওয়েটেজ খুব কম, কিন্তু এর কোশ্চেন সলভ করার ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপরে আমরা কোথায় যাব? এরপরে যাব আমাদের যেটা বলেছিলাম আমাদের ম্যাক্সিমাম পোর্শন থাকে অ্যারিথমেটিক, সেই অ্যারিথমেটিক পোর্শনটা। এখন এই অ্যারিথমেটিক পোর্শনে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? পার্সেন্টেজ এন্ড রেশিও এন্ড প্রপোর্শন। দেখো এই দুটো চ্যাপ্টার দিয়ে প্রতি বছর যে কোশ্চেন আসে এমনও না, কোনো চ্যাপ্টার কোনো বার কোশ্চেন নাও আসে, আসে কিন্তু কোনো বার আসে না বা একটা আসে। এখন তাহলে বলতে পারে স্টুডেন্টরা, তোমরা বলতেই পারো স্যার এটার পরে তাহলে কেন এত ফোকাস দেবো? কারণ এই দুটো হচ্ছে কোর চ্যাপ্টার, পার্সেন্টেজ এন্ড রেশিও এন্ড প্রপোর্শন। কারণ রেশিও এন্ড প্রপোর্শনের উপরে ভিত্তি করেই আমরা আগামী দিনে অঙ্ক করব। আমরা কিন্তু কোনো ফর্মুলা ইউজ করব না অ্যারিথমেটিকের জন্য, কারণ ফর্মুলা করলে যে টুইস্ট এখন অঙ্কতে দেখা যাচ্ছে যে বিগত 2-3 বছর ধরে, সেই টুইস্ট গুলো আমরা ধরতে পারবো না। আর যদি ধরতেও পারি তাহলে দেখা যাবে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা সেই 15 দিনের কোথায় চলে যাব। কারণ পরীক্ষাগুলোর সময় আমাদের এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাথস এই পোর্শনটা যেহেতু ক্যালকুলেটিভ, ফলে করতে হয়, ফলে এর জন্য তো আর দেখেই অ্যান্সার দিতে পারি না, ফলে একে তো আমাকে সলভ করতে হবে। ফলে এই সলভ করার জন্য একটা সুনির্দিষ্ট পথ যদি থাকে, একটা সুনির্দিষ্ট রাস্তা যদি আমরা খুঁজে বার করতে পারি, যেখানে আমরা গিয়ে হারিয়ে যাব অন্য সব অঙ্কর মধ্যে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারে গিয়ে আমরা দেখবো এই চ্যাপ্টারটা তো আলাদা, এটাকে আবার আলাদা করে এত কিছু মনে রাখবো কি করে, তা যদি না করতে হয় তাহলে তোমাদের আগে ফোকাস করতে হবে এই রেশিও এবং পার্সেন্টেজ। আমরা রেশিও চ্যাপ্টারটাই আমরা কভার করব অন্তত 3টে ক্লাসের থেকে 4খানা ক্লাস মিনিমাম, হতেও পারে 5খানা ক্লাস নেব। কারণ রেশিও এন্ড প্রপোর্শনের ক্ষেত্রে তার প্রতিটা যে পার্ট আছে, ছোট ছোট পার্ট, তাতে ডিটেলসে আলোচনা করব এবং তাকেই কনভার্ট করব আমরা পার্সেন্টেজে গিয়ে। অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা কোলাবোরেশন করব, আর যত অঙ্ক এর পরবর্তীকালে আসবে অ্যারিথমেটিকের তা আমরা এখান থেকেই সলভ করব। ফলে যদি আগামী দিনে সূত্রকে না করতে হয়, এক্স না ধরে অঙ্ক করতে হয়, তাহলে অবশ্যই এটার উপরে কিন্তু তোমরা ফোকাস করবে এবং এটার প্রতি যতদিনই আমরা সময় নেব তা কিন্তু তোমরা ধৈর্য সহকারে ক্লাস করবে। আর তারপরে কি আসছে? তারপরে চলে আসছে আমাদের এর পরবর্তীকালে এদের অ্যাপ্লিকেশন, এই যে প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্ট বহুবার কোশ্চেন এসছে এবং বলা যেতে পারে এই যে প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্ট এ দিয়ে কোশ্চেন আসবেই আসবে। এত চ্যাপ্টারের মধ্যে 25টা যে কোশ্চেন তুলে নেবে তার মধ্যে এরা থাকবেই থাকবে। তাহলে ইম্পর্টেন্স ওয়েটেজ এর দিক থেকে প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এরা ওয়েটেজ এর দিক থেকে ইম্পর্টেন্ট। আর অঙ্কের পুরো ব্যাপারটার প্রতি ইম্পর্টেন্স কোনটা? পার্সেন্টেজ এন্ড রেশিও এন্ড প্রপোর্শন। এবার দেখো যদি আমাদের কোশ্চেনকে বলা হয় না সময় টাফ করা হয়, আমাকে লেন্দি কোশ্চেন করবে, তাহলে লেন্দি কোশ্চেন ক্যালকুলেশনটাকে বড় করতে চাইছে, আমাদের দেখতে চাইছে সময়টাকে কি করে ওয়েস্ট করতে চায়, তার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে এই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। এমন কিছু ডেটা দেবে যার ক্যালকুলেশন বহুত বড়।
ফলে আমরা কিন্তু এই দুটোর প্রতি কিন্তু বহু সময় দেব এবং ফোকাস করব। সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট একটা করলে হবে না, সিম্পলও করতে হবে, কম্পাউন্ডও করতে হবে। কারণ সিম্পল এবং কম্পাউন্ড করার পরে সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে রিলেশন করে যে অঙ্ক তৈরি হয় তাও কিন্তু বহুবার আসে, প্রায় প্রতি বছর। তারপরে আমরা কোথায় যাব? পার্টনারশিপ। কিন্তু আমরা এই রেশিও এন্ড প্রপোর্শন শিখলেই পার্টনারশিপের ধারণা আমাদের চলে আসবে। আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে মিক্সচার এন্ড অ্যালিগেশন। এই যে মিক্সচারে, শুধু মিক্সচারের কোশ্চেন তো দিতেই পারে, প্রায় প্রতি বছর আসে, তার জন্য তো ওয়েটেজ হিসাবে তো সে থাকবে। কিন্তু এই যে অ্যালিগেশন পার্টটা, এই অ্যালিগেশন পার্টের ব্যবহার যদি আমরা বুঝে যাই, তাহলে এর মধ্যে অনেক অনেক চ্যাপ্টারে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এখান থেকে মিক্সচার, সব জায়গাতে এই অ্যালিগেশনের ব্যবহার আছে। তাহলে অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন শুধু কিন্তু এই চ্যাপ্টারটার মিক্সচারের মধ্যে না, সব জায়গাতে, এবং কি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে অ্যালিগেশন আমাদের খুব ভালো করে বুঝতে হবে। শুধু ওই ক্রস করে আন্দেরা কায়েম হয় এইভাবে শিখে নিলাম যে ক্রস করলেই তাকে অ্যালিগেশন বলে, তাহলে কিন্তু আর হবে না। আমাদের কিন্তু অ্যালিগেশনের মানে বুঝতে হবে, অ্যালিগেশন কোথায় কোথায় ব্যবহার করা যায়। তাহলে এত সুন্দর একটা ট্রিক যদি শুধুমাত্র মিশ্রণের জন্য ব্যবহার করি, তাহলে তা ওয়েস্ট। আমরা আসবো প্রতিটা জায়গাতে গিয়ে। তারপরে কি অ্যাভারেজ চ্যাপ্টার, এটার ইম্পর্টেন্স আমাদের কাছে আসবে যেহেতু দু জায়গাতে। ফলে শুধু যে এখানে করতাম, আমরা কিন্তু এই মিন মিডিয়ান মোড শেখার জন্য করেও এই জায়গাটা কভার করে দিতে পারি। ফলে দেখো অ্যাভারেজের ইম্পর্টেন্স কেন বেড়ে গেছে, কারণ অ্যাভারেজের কোশ্চেন কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মধ্যেও আসছে। ফলে একটা সাধারণ অ্যাভারেজ দিয়ে দিতে পারে, আবার মিন মিডিয়ান মোড এই জায়গাতেও কিন্তু আমাদের কোশ্চেন দিতে পারে। আর এরপরে আমরা কোথায় চলে আসবো? টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ কনসিস্টেন্ট, এই দুটোর মধ্যে কোনো না কোনোটা থেকে একটা কোশ্চেন আমাদের আসে। আর আসবো কোথায়? টাইম অ্যান্ড ডিস্টেন্স। এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন অন্তত পাওয়া যায়, একটা তো বটেই, কোনো কোনো সময় দুটো। কারণ এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এদেরই পার্ট ট্রেন, বোট অ্যান্ড স্টিম, রেসেস অ্যান্ড গেমসেস। এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে আলোচনা করতে হবে, তাহলেই বাকি জায়গাগুলো পরিষ্কার হবে। তাহলে আমাদের ফোকাস কোথায় থাকছে? আমাদের প্রথম ফোকাস থাকছে পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্ষেত্রে। এটা আমরা বেশ ক্লিয়ার করব, আমরা ভালো করে বুঝবো। তারপরে আমরা ধাপে ধাপে বাকি চ্যাপ্টারগুলোতে আসবো এদেরই অ্যাপ্লিকেশন নিয়ে। অ্যারিথমেটিক পোর্শনটা হওয়ার পরে আমাদের এবার কি করতে হবে? আমাদের হায়ার ম্যাথমেটিক্সের জায়গায় যেতে হবে। দেখো এসএসসির এক্সামে এইটা যদি 50% থাকে, এখানে যদি আমাদের 12 থেকে 13টা যদি কোশ্চেন থাকে, কোনো সময় 12টা, 11টা, 12টা, 13টা এরকম কোশ্চেনই ঘোরাফেরা করে, তাহলে এইখান থেকে আমাদের যা কিছু সময় বাঁচাতে হবে। কারণ অ্যারিথমেটিক পোর্শনটাই আমাদের কিন্তু সময়কে সাশ্রয় করবে। যদি আমরা সঠিক পদ্ধতিতে, যদি আমরা সূত্রকে ছেড়ে বেস ক্লিয়ার করে ফান্ডামেন্টাল রুলসকে অ্যাপ্লাই করে ইউজ করে অঙ্ক করতে পারি, তাহলে কিন্তু এই সময়টা আমরা বাঁচাতে পারবো। কারণ আমাদের কাছে সময় কিন্তু 60 মিনিট টিয়ার 1 এর জন্য, আর টিয়ার 2 এর জন্য কিন্তু ম্যাথ এবং জিআই এই দুটো মিলিয়ে কিন্তু 1 ঘন্টা। তখন আমরা বলতে পারি আমরা 30 মিনিট সময় পেতে পারি টিয়ার 2 তে গিয়ে, আর টিয়ার 1 এ আমরা খুব বেশি হলে 60 মিনিটের মধ্যে 20টা মিনিট নিতে পারি, ম্যাক্সিমাম 20টা মিনিট, 18 থেকে 20টা মিনিট সময় নিতে পারি। তাহলে এই সময় আমাদের যখন খুব আমাদের কাছে কম, তাহলে আমাদের সময় যে বাঁচাতে হবে তার মেন জায়গাটা কিন্তু এই অ্যারিথমেটিক পোর্শনটা। কারণ এখান থেকে যদি আমরা সময় না বাঁচাতে পারি, তাহলে হায়ার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের কিন্তু ওই শর্ট আগেকার মতন এক্সাম হচ্ছে না। সেখানে কিন্তু আমাকে ছবি আঁকতে হয়, জিওমেট্রি বুঝতে হয়, তাহলে সেখানে কিন্তু সময় স্পেন্ড করতে হবে। তাহলে এখানে আমরা 8 মিনিটের বেশি সময় নিতে পারবো না ম্যাক্সিমাম, এবং বাকি জায়গাগুলোর জন্য আমরা ওই যে আরো 11টা কি 12টা কোশ্চেন আছে, সেখানে আমরা 10 মিনিট ইউজ করতে পারবো। তাহলে আমরা চলে যাই। এরপরে আমরা কোথা থেকে শুরু করবো? অ্যালজেব্রা। অ্যালজেব্রার প্রথমে আমাদের কিছু কি করতে হবে? সূত্রগুলোকে ভালো করে আমরা মাধ্যমিক স্তরে যেগুলো শিখেছি সেগুলো নিয়ে করতে হবে। সূত্র, যে স্কোয়ার আছে এবং কিউব আছে, তার বেসিক অ্যালজেব্রার ওই সূত্রগুলোকে আমরা নিয়ে আলোচনা করতে হবে। আর এই জায়গাটা, এই যে সার্চ আর ইন্ডিসিস, যেখান থেকে আমরা সূচকের যেগুলো বলছি, এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আর যে ইকুয়েশন গুলো রয়েছে না, লিনিয়ার ইকুয়েশন, তার যে গ্রাফের পোর্শনটা, আর যে কোয়াড্রিক ইকুয়েশন, এখানেও কিন্তু ফোকাস করতে হবে, কারণ এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। এরপর আমরা চলে যাই, কারণ অ্যালজেব্রা থেকে একটা থেকে দুটো কোশ্চেন, কোনো কোনো সময় খুব রেয়ার 3টে কোশ্চেন দেখা গেছে, একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু দেখা গেছে। এবার চলে আসি আমরা আমাদের জিওমেট্রি পোর্শনে। এখান থেকে কিন্তু কখনো 3টে, কখনো 4খানা কোশ্চেন, 25 এবং 30 ওই দুটো সেকশনের মধ্যে গিয়ে আমাদের কিন্তু থাকে। এবার জিওমেট্রি পোর্শন, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, খুব ভালো করে এই জায়গাটা বেস ক্লিয়ারের জন্য শিখতে হবে। তারপর ঢুকে যেতে হবে আমাদের ট্রায়াঙ্গেল এবং সার্কেলের মধ্যে, যার কিন্তু ইউজ কি বলেছিলাম তখন বলার সময়, যে জিওমেট্রি যে কোশ্চেন হয় তার 70% কোশ্চেন থাকে ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেলের উপরে।
70%, হয়তো কোনো 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 ক্ষেত্রে আমার কথা হয়তো 75ও হয়ে যেতে পারে। মানে 4খানা কোশ্চেন দিলে 3টে কোশ্চেন কিন্তু এই ট্রায়াঙ্গেল এবং সার্কেল দিয়ে থাকে, এবং সার্কেল এবং ট্রায়াঙ্গেলের কিন্তু কম্বাইন করেও থাকে। দেখো সার্কেলের যেরকম সেন্টার হয়, ট্রায়াঙ্গেলেরও কিন্তু সেন্টার হয়। সেই ট্রায়াঙ্গেলের সেন্টার দিয়েও কিন্তু বহুবার কোশ্চেন এসছে এবং প্রায় প্রতিনিয়ত থাকছে। তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আর এই পোর্শনটা কি? কংগ্রুয়েন্স এবং সিমিলারিটি। তার মানে আমাদের ওই সর্বসম আর সিমিলার, এই যে ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে এদের মধ্যে যে কি পার্থক্য হয়, এরা কি, তা কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে এবং কোশ্চেন সলভ করে আমাদের বুঝে নিতে হবে। কোয়াড্রিল্যাটারাল আমরা এই পোর্শনটা কি আবার পরেও পাবো, কোথায় পাবো? মেনসুরেশন। তখন বলেছি যে মেনসুরেশনের জায়গাটায় কিন্তু এই কোয়াড্রিল্যাটারাল, তাহলে দেখা যাবে কোয়াড্রিল্যাটারাল দুই জায়গাতে কাজ করছে। আমরা কিন্তু বলেই দিতে পারতাম এই পলিগনের মধ্যেই কিন্তু কোয়াড্রিল্যাটারাল পড়ে, কিন্তু কোয়াড্রিল্যাটারালের যে ধরনের প্রশ্ন আসে, পলিগনের সেই রকম ভ্যারাইটি আসে না, পলিগনের একটা নির্দিষ্ট টাইপের কোশ্চেন আসে। ফলে এখানে একটা টাইপ শিখলেই আমাদের কিন্তু পলিগনের ক্ষেত্রে হয়ে যাব। এই সিলেবাসের মূল ফোকাস আমাদের কি থাকবে? ট্রায়াঙ্গেল এবং সার্কেলের উপরে আমাদের কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর কি? আর আমরা চলে আসছি কোথায়? মেনসুরেশনে। এই মেনসুরেশনের ক্ষেত্রে সার্কেল এবং ট্রায়াঙ্গেল এই দুটো থেকে 2Dর ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন খুবই বেশি আসে। যদি আমাদের এখান থেকে মেনসুরেশনে দুটো কোশ্চেন আসে কি 3টে আসে, কোনো কোনো সময় রেয়ার কেস, তাহলে এই দুটো কোশ্চেন যদি 3টে কোশ্চেন আসে, 3টের মধ্যে 2D দিয়েই দুটো থাকবে, আর 3D দিয়ে আমাদের কিন্তু একটা কোশ্চেনের মতন থাকবে। এই নিয়ে ওদের দুটো 3টে কোশ্চেন তৈরি করতে পারে। যদি দুটো দেয় তাহলে একটা একটা আসে। 3Dর ক্ষেত্রে অনেক বড় জায়গা। 3Dর ক্ষেত্রে সব থেকে বেশি যেটা আমাদের ফোকাস, সেটা হচ্ছে স্পেয়ার, কোন আর সিলিন্ডার। প্রিজম এবং পিরামিড খুব একটা বেশি আসে না, অল্টারনেট হিসাবে কখনো কখনো আসে আমাদের ক্ষেত্রে। আমাদের সিলিন্ডার, কোন আর স্পেয়ার দিকে বেশি নজর দিলেই কিন্তু আমরা আমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারবো। আর তার আগে আমাদের 2Dর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল এবং সার্কেল, এদের কিন্তু এরিয়া, পেরিমিটার, তার ধরনের যত রকমের ব্যাপারগুলো আসে তা কিন্তু আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই দিকে কিন্তু আমাদের ফোকাস দিতে হবে। ট্রাইগোনোমেট্রি ইম্পর্টেন্ট জায়গা একটা, ট্রাইগোনোমেট্রি, কারণ ত্রিভুজ, ত্রিভুজ এমন একটা জায়গা, এই ত্রিভুজ কিন্তু 3 জায়গাতে রয়েছে। তোমরা খেয়াল করেছো নাকি যে ত্রিভুজ কিন্তু আমাদের কোথায় কোথায় আছে? আমাদের জিওমেট্রিতেও আছে, ত্রিভুজ কিন্তু আমাদের 2D তে আছে, মানে মেনসুরেশন। ত্রিভুজ কিন্তু আমাদের ট্রাইগোনোমেট্রিতে আছে, ট্রাইগোনোমেট্রি। তাহলে ত্রিভুজ আমাদের ইম্পর্টেন্স, ত্রিভুজের ইম্পর্টেন্স অনেক। আমরা যখন এই জিওমেট্রি থেকে শিখবো তখনই কিন্তু ত্রিভুজের সব ধরনগুলো নিয়ে আলোচনা করব, যাতে কি আমরা 3 জায়গাতেই যে ইউজ হবে। মানে আমরা যদি শুধু ত্রিভুজের অঙ্ক দেখি, তাহলে কিন্তু ত্রিভুজ কিন্তু 4 থেকে 5খানা কোশ্চেন চলে আসতে পারে, মেনসুরেশন থেকে, আমাদের ট্রিগোনোমেট্রি থেকে, জিওমেট্রি থেকে। তো 4খানা কোশ্চেনও চলে আসতে পারে শুধু ট্রি। ফলে আমরা ওইভাবে না ভেবে আমরা যদি শুধু ত্রিভুজ দিয়েও আমাদের ধারণাটাকে ক্লিয়ার করতে পারি, তাহলে তো জায়গায় জায়গায় তার অ্যাপ্লিকেশন গুলো করতেই পারবে। ডিগ্রি অ্যান্ড রেডিয়ান এর মধ্যেই থাকবে। ডিগ্রি অ্যান্ড রেডিয়ান ওই ডিগ্রিটাকে পাইয়ে মানে রেডিয়ানে কনভার্ট করা। স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যা কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রির অংশ। আর এখানে যদি আমাদের ট্রিগোনোমেট্রির দুটো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু একটা কোশ্চেন, 3টে কোশ্চেন থাকলে হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকবে, একটা দুটো কোশ্চেন থাকলেও হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকবে, আর বাকি পার্টগুলো থাকবে মানে সিম্পলিফিকেশন, কিছু ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস দিয়ে তার প্রমাণ, যেগুলো এখানে তার প্রমাণ প্রমাণ করে তার অ্যান্সারটা জানতে চাইবে। আর আমরা কি করে যাব? ট্রিগোনোমেট্রির পরে আমরা চলে আসছি স্ট্যাটিস্টিক্স। এই পার্টটা বার, পাই, লাইন, হিস্টোগ্রাম মোটামুটি ঘুরিয়ে ফিরে আসে, কিন্তু সব থেকে বেশি দেখা গেছে বার গ্রাফ আর পাই গ্রাফ। আগে কি হতো, একটা বার একটা পাই দিয়ে দিত, বা কম্বিনেশন করে বাই পাই বা লাইন পাই এগুলোকে দিয়ে দিয়ে একটা জায়গা থেকে 4খানা কি 5খানা কোশ্চেন আসতো বিগত 4-5 বছর আগে। কিন্তু বলেছি প্যাটার্ন যবে থেকে পাল্টেছে, কি করছে, দুটো থেকে 3টে কোশ্চেন যদি থাকে, যদি 3টে থাকে, দুটোই থাকে সাধারণত, একটা দুটো যদি কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আলাদা আলাদা ডায়াগ্রাম দিচ্ছে। ফলে আমরা ওই যে শুধুমাত্র বার আর পাই শিখে নিলাম, তারও কিন্তু নাও হতে পারে, কারণ যে একই জায়গাতে যদি দুটো কোশ্চেন বা 3টে কোশ্চেন দেয়, তাহলে 3টে ডায়াগ্রাম দিচ্ছে। একটা বারের একটা বার চার্ট দিয়েছে, একটা বার চার্ট দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে শুধু। একটা পাই চার্ট দিয়েছে, একটা পাই চার্ট দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে শুধু। একটা লাইন দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে। ফলে সব কটা একটা একটা কোশ্চেন আর দেখা যাচ্ছে না, অনেক কোশ্চেন একটা চার্ট দিয়ে একটা একটা কোশ্চেন। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু ভালো করে শিখতে হবে। সমস্যা কিছু নেই, ডেটা ইন্টারপ্রিটেশন আসলে কিন্তু পাটিগণিতিক ক্যালকুলেশন। তারপরে তুমি ওখানে যে রেশিও, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, অ্যাভারেজ যা শিখবে, তারই কিন্তু ডায়াগ্রামের উপরে তার গিয়ে অ্যাপ্লিকেশন হবে। অর্থাৎ প্রশ্নের আকারে না দিয়ে ডায়াগ্রামের ভেতরে দিয়ে ওই ডেটাগুলো দিয়ে দেবে, পড়তে আমাদের একই রকম হবে। অর্থাৎ অ্যাভারেজের মতন অ্যাভারেজের অঙ্ক করতে দেবে, বা রেশিও করতে দেবে, বা পার্সেন্টেজ করতে দেবে। আর
আর যেটা বলেছিলাম যে এইখানে কাদের গুরুত্ব, এখানে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে আমাদের যারা সিজিএল এর দিকে মূল্য ফোকাস করবে। আশা করি যাদের যাদের গ্র্যাজুয়েশন আছে তারা যেরকম সিএইচএসএল দেবে সেরকম তো সিজিএলও দেবে এবং এমটিএসও দেবে। ফলে এই পোর্শনটা নিয়েও আমরা কিন্তু আলোচনাতে করব, কিন্তু প্রথম অবস্থায় একে আমরা বাদ দিতেও পারি। পরে গিয়ে আমাদের যখন পুরো সিলেবাসটা কমপ্লিট দিকে চলে যাব তখন আমরা এর দিকে ভালো করে ফোকাস দেবো, কম্বিনেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি এই দিকে। তা আমরা আজকে কি দেখলাম না, এসএসসি যে মূলত এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল এই তিনটে এক্সামের কি এক্সামের প্যাটার্ন হয়, ম্যাথসের পোর্শনটা কত নম্বর করে থাকে, কি নেগেটিভ মার্ক থাকে, কোন পরীক্ষাতে নেগেটিভ মার্ক থাকে না, আর তার যে সিলেবাস, আর সিলেবাসের আমাদের শুরু যেখান থেকে করব আমরা বলেছি যে নাম্বার সিস্টেমের পরে ধাপে ধাপে যেগুলো আসছে সেখান থেকে শুরু করবো এবং কোথায় কার উপরে বেশি জোর দেবো। এখন শুধু শিখলেই তো হবে না, কারণ আমরা এখানে একটা ক্লাস হবে, তোমরা শুধু শিখবে তা তো হবে না। কম্পিটিটিভ এক্সাম পাওয়ার জন্য দরকার প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় ধরে তার প্র্যাকটিস এবং বারবার প্র্যাকটিস। কম্পিটিটিভ এক্সাম পেতে হলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যা শিখবো তার অন্তত 5 গুণ প্র্যাকটিস করবো। তার মানে একটা অঙ্ক যদি অন্তত একবার শিখি তাহলে তাকে 5 বার করে নেবো। কোথায় পাবো না, পাবো আমাদের প্রিভিয়াস ইয়ার। আমরা এখানে প্র্যাকটিস তো করাবোই, আমাদের মক সেকশন আছে, এবং আমরা কি করব যে আমাদের প্রিভিয়াস ইয়ার যে যে এক্সাম গুলো আছে এসএসসির কোনো প্রিভিয়াস ইয়ারের দিয়ে আমরা প্র্যাকটিস করে নেবো। আমরা শুরু করতে যাচ্ছি 20শে মার্চ থেকে তোমাদের সাথে দেখা হবে। তোমরা যদি আগ্রহী থাকো এই আগামী 26 সালের এসএসসির দিকে, তাহলে তোমরা ওই স্ক্রিনে দেখানো যে নাম্বার আমাদের ছিল সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা 3টে জায়গাতেই, আমাদের কলকাতা, মেদিনীপুর এবং বর্ধমান, এখান থেকে এসএসসি রিলেটেড ব্যাচ আমরা শুরু করতে চলেছি। দেখা হবে আগামী দিনে অফলাইনে। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।